নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় একটু বিকট। বিশুদ্ধ জ্যোতিষ হলেও আজকের আলোচনার মধ্যে লুকিয়ে রয়েছে কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু যন্ত্রণার কথা। আলোচনা করব আমরা সর্প-সাপ যোগ এবং কন্যা রাশি নিয়ে। কালপুরুষের ষষ্ঠ রাশি, নিষ্পাপ শান্তিপ্রিয় এই রাশি বা লগ্নের মানুষরা প্রচণ্ড পরিশ্রমী, তার সঙ্গে সঙ্গে ভীষণ ক্রিয়েটিভ এবং বুদ্ধিমান। এই মানুষগুলির জীবনে বা এই মানুষগুলির জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের যোগ সৃষ্টি হয়, অদৃশ্য একটি যোগ, সর্পসাপ যোগ, যেটি হয়তো তার কৃতকর্মের ফল নয়, সেটি তার পূর্বজন্মের কৃতকর্মের ফল, অথবা কোনো একটা অভিশাপ যেটা তার বংশে রয়েছে। আমরা জানি মহাভারতের যুগে যে হস্তিনাপুরের রাজবংশ, তার উপরে একটা সর্পসাপ এটা বারবার লেগেছিল। যেমন পিতামহ ভীষ্ম, তার যে সরসজ্জা, তার কিন্তু কারণ নিহিত ছিল তার বহু জন্ম আগে একটি সর্পের সঙ্গে করা ব্যবহারের সঙ্গে। মহারাজ পাণ্ডু, তার যে মৃত্যু হয় সেটা কিন্তু সর্পের অভিশাপে। শ্রীকৃষ্ণ এবং অর্জুন, তারা খাণ্ডব দহন যখন করেছিলেন তখন বহু সর্পের মৃত্যু হয়েছিল। তার শাস্তি বা তার প্রতিকার, প্রতিশোধ স্বরূপ তক্ষকের পুত্র অশ্বসেন, সে কিন্তু অর্জুনের দিকে ধেয়ে গিয়েছিল কর্ণের তীর হিসেবে। তিনি শমিক মুনিকে সর্পের মাধ্যমে অপমান করেন। তিনি শমিক মুনির গলায় একটি শুকনো বা মৃত সাপের খোল পেঁচিয়ে দিয়েছিলেন, এবং তারপরে শমিক মুনির পুত্র শৃঙ্গী, তিনি আরেকজন মহাশক্তিধর ঋষি ছিলেন, তিনি পরীক্ষিতকে অভিশাপ দেন এবং তার অভিশাপে পরীক্ষিত তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হয়। এরপরে প্রচণ্ড ক্রোধে পরীক্ষিতের পুত্র জনমেজয়, তিনি সর্প নিধন যজ্ঞ শুরু করেন। সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ সর্প, তারা ওই যজ্ঞে আহুতি দিতে, নিজেদেরকে আহুতি দিতে বাধ্য হয়। তারা সেই যজ্ঞের মধ্যে এসে পড়তে থাকে একের পর এক সর্প। এভাবে বংশানুক্রমে সাপের সঙ্গে দ্বন্দ্ব, সর্প সাপ ভোগ করে চলেছেন, এরকম কাহিনী কিন্তু আমরা দেখতে পাই, শুনতে পাই। সর্পসাপ যোগের রেজাল্ট যে কেবলমাত্র সর্প দংশন হবে তা কিন্তু নয়, অন্যান্য বহু দিক থেকে দুর্ভাগ্যের শিকার হতে পারেন মানুষ। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের জন্য সর্পসাপ যোগের সবচেয়ে বড় ক্ষেত্রটি বা সবচেয়ে বড় প্রভাবিত ক্ষেত্রটি হলো একাদশ ভাব। একাদশ ভাবে অশ্লেষা নক্ষত্রটি যদি প্রবলভাবে পীড়িত হয়, অশ্লেষা নক্ষত্রে যদি কোনো অশুভ যোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সর্পসাপ যোগের একটা প্রভাব রয়েছে। অনেক সময় আমরা দেখতে পাই কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের একাদশ ভাবে প্রবল রাজযোগ সৃষ্টি হয়েছে। শনিদেব বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করেছেন, পঞ্চমপতি, সপ্তমপতি, চতুর্থপতি, এদের এই কম্বিনেশন, এটাকে তো আমরা পজিটিভ বলবো। আমরা বলবো যে এটা একটা রাজযোগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতি শনি, ধীরে ধীরে সাফল্য আসবে এবং প্রচুর সাফল্য আসবে। সারা জীবনে কোনো দিন সাফল্য এলো না, সারা জীবন অপেক্ষা করছেন কবে সাকসেসফুল হব, কবে অ্যাক্টিভ হবে আমার এই শনি বৃহস্পতি যোগ। ছোট্ট থেকে শুনে আসছি, এটা তো রাজযোগ, মহারাজযোগ। কবে হব মহারাজা? মহারাজা তো দূরের কথা, কবে থাকবো একটু ভালো? কিছুতেই থাকতে পারছি না, কারণ এই যোগ তৈরি হয়েছে। শনিদেব তিনি পঞ্চমপতি, ষষ্ঠপতি হয়ে মারক গ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে অবস্থান করে রয়েছেন অশ্লেষা নক্ষত্রে। পূর্বজন্মের অভিশাপ, সর্পসাপ যোগের ফল জাতক ভোগ করছে জন্ম জন্মান্তর ধরে। তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে সর্পসাপ যোগ রয়েছে, সাধারণ মানুষ কি করে বুঝবেন? প্রথম বিষয়টি যেটা উপলব্ধি করতে পারা যাবে, সেটি হলো আপনার জন্মের সময় কিছু বাধা এসেছিল। জন্ম হওয়ার পরে শারীরিক সমস্যা, একটু বেশি দিন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়েছিল আপনাকে। পড়াশুনো করছেন, সাকসেস রেট লো। একদম ভালো পড়াশুনো করেও, সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করেও, ঠিক শেষ পরীক্ষায় গিয়ে আপনার ভরাডুবি। আপনি বেশ সমস্যার মধ্যে পড়েছেন। দোষ করছে 10 জন, দোষের দায় পড়ছে আপনার ঘাড়ে। ছোটবেলা থেকেই প্রচুর শত্রু। আপনি সামান্য উন্নতি করতে চেষ্টা করছেন, পেছন থেকে লোকরা টেনে আপনাকে নামিয়ে আনছে। আরেকটু এগিয়ে গেলেন, সাকসেস, গ্রোথ, ইনকাম, ডেভেলপমেন্ট, প্রতিটা পদে পদে বাধা। এর কারণ হতে পারে সর্পসাপ যোগ। এগোতে চলেছেন, হাতে টাকা আসার কথা রয়েছে, কিন্তু আলটিমেটলি সেই টাকা এলো না। সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা এলো, কোনোভাবেই সেই অর্থ আপনি উপার্জন করতে পারলেন না। তারপরে বিয়ে করতে চলেছেন, বিয়ের ক্ষেত্রে বাধা। প্রেমিক প্রেমিকার মধ্যে ক্রমাগত অশান্তি, কিন্তু কোনো কারণ নেই। সবচেয়ে বড় কথা হলো এইটা, সমস্যাগুলো রয়েছে, কিন্তু কেন এই সমস্যাগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন না। এটাই হতে পারে এই সর্পসাপ যোগের প্রভাব। এবং কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ, তারা কিন্তু সর্পসাপ যোগের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন।
প্রশ্ন হলো, শাস্ত্র কি বলছে? কি হতে পারে এই সর্পসাপ যোগের কারণ? কি হতে পারে এই সর্পসাপ যোগের প্রতিকার? এটা আমরা এবার জানার চেষ্টা করব। সর্পসাপ যোগ সম্পর্কে শাস্ত্রে বলা রয়েছে, রাহু কেতু ইয়ত চন্দ্রঃ পঞ্চমে নবমে অথবা সর্প সাপ সমো যোগঃ পুত্র নাশং করৌতি সঃ। পুত্র মানে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, পুত্র মানে শুধুমাত্র পুত্র নয়, পরবর্তী প্রজন্ম, বংশগতি, বংশ পরম্পরা। এই সর্পসাপ কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হয়। আরো একটি শ্লোকে বলা রয়েছে, পুত্র স্থানগত রাহু কেতুর্বা যদি তিষ্ঠতি পূর্বজন্ম কৃতঃ শাপ সর্পসাপ ইতি স্মৃতা। রাহু কেতুবম পীড়িতে লগ্নে চন্দ্রে চ সংস্থিতে সর্বহত্যা কৃতং পাপং ভোগে দুঃখং প্রযচ্ছতি। সুতরাং রাহু কেতু পঞ্চম ভাব ইত্যাদি যদি পীড়িত হয়, যদি অশ্লেষা নক্ষত্রে অশুভ গ্রহ অবস্থান করে, যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম, অষ্টম, দ্বাদশ, চতুর্থ এরা রাহু কেতু দ্বারা প্রভাবিত হয়, যদি নবম ভাবে রাহু কেতু অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু সর্পসাপ যোগের সৃষ্টি হয় এবং এই যোগের রেজাল্ট সেটি হয় সম্পূর্ণ অকারণ। আইডেন্টিফাই করতে পারবেন না কেন এত সমস্যা, কেন এত অশান্তি, কেন এত অস্থিরতা, কেন এত বিশৃঙ্খলা, কিন্তু আলটিমেটলি দিনের শেষে আপনি ব্যর্থ। সুতরাং সর্পসাপ যোগের প্রতিকার এটা অবশ্যই করা উচিত। যাই হোক, দোষ সম্পর্কে বা তার ফল সম্পর্কে আমরা যথেষ্ট জানলাম। প্রয়োজন প্রতিকার, কি করে এখান থেকে বেরোবো? সহজ প্রতিকার, নাগ দেবতার ব্রত, নাগ পঞ্চমীর ব্রত, শিব পুজো, ভগবান শিবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ, নাগ পঞ্চমীর মাহাত্ম্য পাঠ, এগুলি করলে সহজেই এই নাগদোষের প্রশমন হয়ে থাকে। পরোক্ষভাবে জেমস্টোন রেমেডি ইত্যাদির মাধ্যমেও নাগদোষের প্রতিকার করা সম্ভব। আমরা দু একটি শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলির পাঠ, নিয়ত পাঠ এই সমস্যাগুলি কাটিয়ে দিতে সক্ষম। স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে শিবলিঙ্গ বা নাগদেবের ছবির সামনে দুধ, জল, বেলপাতা, ফুল ইত্যাদি নিবেদন করে আমরা সর্পসাপ নাশক একটি মন্ত্র পাঠ করব। মন্ত্রটি হল, অনন্তং বাসুকিং শেষম পদ্মনাভম চ কম্বলম শঙ্খপালম ধৃতো রাষ্ট্রম তক্ষকম কালিয়ম তথা এতানি নাগনামানি ইয়ঃ পঠিন্যৎসুচিঃ সর্পভয়ো বিনির্মুক্তো নাগলোকং স গচ্ছতি। এই মন্ত্রের পাঠে সর্পসাপ দোষ দূর হয়, মনের বিভিন্ন ভয় দূর হতে দেখতে পাওয়া যায়, সর্পভয় নাশের সাথে সাথে নাগ দেবতার কৃপা লাভ এটাও কিন্তু হয়ে থাকে। আরো একটি মন্ত্র ভগবান শিবের উদ্দেশ্যে আমরা পাঠ করতে পারি, নমঃ শিবায় নাগেশায় নাগভূষণ ধারিণে নাগশাপ বিনাশায় নাগনাথায় তে নমঃ। এই মন্ত্রটির নিয়ত পাঠেও নাগদোষের প্রশমন হতে দেখতে পাওয়া যায়, দুর্ভাগ্য ক্রমে ক্রমে সৌভাগ্যে রূপান্তরিত হয়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে
এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, শান্তমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। দাদা, আমার মেয়ের নাম সিঞ্চিতা গুপ্ত, জন্ম বর্ধমানের কল্যাণী নার্সিংহোমে, সময় সন্ধ্যা 7:02, তারিখ 31শে অক্টোবর 1999, বাংলার 13ই কার্তিক। কি রাশি হবে দয়া করে জানাবেন। সিঞ্চিতার জন্ম লগ্ন বৃশ্চিক, জন্ম রাশি কর্কট, জন্ম নক্ষত্র পুষ্যা এবং পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে সিঞ্চিতার জন্ম। এই মুহূর্তে সিঞ্চিতার বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্তর দশা চলছে। সিঞ্চিতা পড়াশুনোতে যথেষ্ট ভালো। বুধের দশা কন্টিনিউ করবে 2029 সাল পর্যন্ত। ফলে এই সময় সিঞ্চিতার জন্য যথেষ্ট পজিটিভ, উন্নতির সম্ভাবনা যথেষ্ট বেশি। বাড়ি থেকে কিছুটা দূরে উন্নতির চেষ্টা করা তার জন্য উচিত। বিয়ে হলেও কিন্তু বাড়ি থেকে দূরে হওয়ার সম্ভাবনাই বেশি। সিঞ্চিতার জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহুযুক্ত এবং লগ্ন রাহু দৃষ্ট হওয়ার কারণে কিন্তু যে যোগের আলোচনা আমরা আজকের ভিডিওতে করলাম, সেই যোগের একটা প্রভাব বা কুপ্রভাব সেটা সিঞ্চিতার জন্মকুণ্ডলিতে আংশিক রয়েছে। এই বিষয়ে সচেতন থাকতে হবে আপনাদেরকে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।